এক বছর আগে যে সোনালী মুরগি কিনতেন 230 থেকে 260 টাকায়, সেটার দাম এখন উঠেছে 380 থেকে 420 টাকায়। রুই মাছ 350 টাকার নিচে পাওয়া তো দূরের কথা, একটু বড় সাইজ হলেই 400 ছাড়িয়ে যাচ্ছে। তেলাপিয়া, পাঙ্গাস, চিংড়ি সব মাছের দাম বেড়েছে। সবজির বাজারও ভীষণ চড়া, 150 টাকার নিচে কিছুই পাওয়া যায় না। খোলা সয়াবিন তেলও ছাড় দিচ্ছে না, কিন্তু মানুষের বেতন কি বেড়েছে? গতকাল রাতে বাড়ি ফিরে কথা হচ্ছিল বাড়ির নিরাপত্তারক্ষীর সাথে। ভাত খাচ্ছিলেন তিনি। জিজ্ঞেস করলাম, কি দিয়ে খাচ্ছেন? মৃদু হেসে বললেন, ভাজি আর ডাল ম্যাডাম। জিজ্ঞেস করলাম, মাছ নেই? বললেন, মাছের যে দাম তা কি আর প্রতিদিন এখন হয়? বাজারে গেলে এখন একটা অদ্ভুত অনুভূতি হয় মধ্যবিত্তের আর নিম্নবিত্তের। এক বছর আগে যে সোনালী মুরগি কিনতেন 230 থেকে 260 টাকায়, সেটার দাম এখন উঠেছে 380 থেকে 420 টাকায়। রুই মাছ 350 টাকার নিচে পাওয়া তো দূরের কথা, একটু বড় সাইজ হলেই 400 ছাড়িয়ে যাচ্ছে। তেলাপিয়া, পাঙ্গাস, চিংড়ি সব মাছের দাম বেড়েছে। সবজির বাজারও ভীষণ চড়া, 150 টাকার নিচে কিছুই পাওয়া যায় না। খোলা সয়াবিন তেলও ছাড় দিচ্ছে না, কিন্তু মানুষের বেতন কি বেড়েছে? না। এই একটা ফাঁকের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় সংকটের গল্পটা। সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনের এপ্রিল সংস্করণ বলছে, চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে মাত্র 3.9% নেমে আসতে পারে। সেটা এমনিতেই উদ্বেগের কথা, কিন্তু সত্যিকারের ধাক্কাটা কোথায় জানেন? সত্যিকারের ধাক্কাটা আসছে দারিদ্র্যের সংখ্যায়। 2022 সালে দেশে দারিদ্র্যের হার ছিল 18.7%। মাত্র 3 বছরের মধ্যে সেটা বেড়ে দাঁড়িয়েছে 21.4%। 2025 সালে নতুন করে 14 লাখ মানুষ গরিব হয়েছেন। আর এবার আসুন এবছরের হিসেবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার আগে ধারণা ছিল চলতি বছর প্রায় 17 লাখ মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠতে পারবেন, কিন্তু যুদ্ধ সেই হিসেব উল্টে দিয়েছে। এখন মাত্র 5 লাখ মানুষ সীমা পার হতে পারবেন বলে আশা করছে বিশ্বব্যাংক। বাকি প্রায় 12 লাখ মানুষ গরিবী থেকে যাবেন, যারা এই যুদ্ধ না হলে উঠতে পারতেন সেই গরিবী হাল থেকে। উচ্চ মূল্যস্ফীতি, শ্রমের কম মজুরি, কর্মসংস্থানের গতি কমে যাওয়ায় বিপদে পড়েছেন এই লাখো মানুষ। এছাড়া বৈষম্য বাড়বে এমন পূর্বাভাসও দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের মতে ইরান যুদ্ধের কারণে এবছর দারিদ্র্যের হার কমবে 0.7%, যেখানে প্রতি বছর গড়ে 1% বেশি হারে কমে দারিদ্র্য। বিশ্বব্যাংক বলছে, একটি যুদ্ধ বাংলাদেশের অন্তত 6টি জায়গায় আঘাত করেছে। প্রথমত, আমদানি রপ্তানি ও প্রবাসী আয়ে চাপ পড়েছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমিক কাজ করেন। যুদ্ধের অস্থিরতায় সেই রেমিটেন্সের গতি মন্থর হয়ে পড়েছে। দ্বিতীয়ত, জ্বালানি তেলের দাম ও পরিবহন খরচ বাড়ায় মূল্যস্ফীতি আরও বেড়ে গেছে এবং এখনো বাড়ছে। তৃতীয়ত, আর্থিক চাপ। সার ও জ্বালানিতে ভর্তুকি দিতে গিয়ে সরকারের কোষাগারে টান পড়েছে। চতুর্থত, বাড়ছে বৈষম্য। 2026 সালে গিনি সূচক, যেটা দিয়ে বৈষম্য মাপা হয়, 0.2% বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির ধাক্কা, যা পোশাক শিল্প নির্ভর বাংলাদেশের রপ্তানি আয়কে চাপে ফেলেছে। শুধু কি এটাই কারণ? না, কারণ পরিসংখ্যানগুলো একটু ভালো করে দেখলে ভেতরে ভেতরে একটা ভয়ঙ্কর ছবি বের হয়ে আসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জরিপ বলছে, দেশের সবচেয়ে ধনী 10% মানুষের হাতে মোট জাতীয় আয়ের 41% রয়েছে, আর সবচেয়ে গরিব 10%-এর হাতে আছে মাত্র 1.31%। সম্পদের বৈষম্য আরও তীব্র এখানে। ধনী 10%-এর হাতে রয়েছে দেশের মোট সম্পদের 58.5%, আর নিচের 50% মানুষের ভাগে আছে মাত্র 4.8% সম্পদ। এই বৈষম্য কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকার কথা আছে, কিন্তু 2024-25 অর্থ বছরে 140টি কর্মসূচির মধ্যে মাত্র 5টি কর্মসূচিতেই গেছে মোট বরাদ্দের 55%। বাকি 50টি কর্মসূচি পেয়েছে মাত্র 1.3% বরাদ্দ। সরকারি কর্মচারীদের পেনশন আর সঞ্চয়পত্রের সুদ পরিশোধে এই বরাদ্দের বড় অংশ চলে যাচ্ছে, আর মধ্যবিত্তরা
সেই চাপ টের পাচ্ছেন। নিত্যপণ্যের দামের চাপ, স্থির বেতন, ব্যাংক খাতের অনিশ্চয়তা মিলিয়ে তারা এক মিশ্র পরিস্থিতির মধ্যে আছেন। বিশ্বব্যাংক বলছে, বর্তমান পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী ধাক্কা সামলানোর সক্ষমতা বাংলাদেশের কম। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সীমিত, রাজস্ব আদায় কাঙ্ক্ষিত মাত্রায় হয় না, ব্যাংক খাত ভঙ্গুর। যুদ্ধের পরিস্থিতি না থাকলে 2028 সাল নাগাদ দারিদ্র্যের হার 19.3% নামতে পারত। কিন্তু যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে, প্রতিষ্ঠানটি বলছে সেই লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। সমাধানের পথ যদিও বিশ্বব্যাংক বলেছে যে বিনিয়োগ পরিবেশ সহজ করতে হবে, শোভন কর্মসংস্থান তৈরি করতে হবে, আঞ্চলিক বৈষম্য কমাতে বাজেট বরাদ্দে পরিবর্তন আনতে হবে এবং দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি তারা জোর দিয়েছে আর্থিক খাতে সংস্কারের উপর। বিশ্বব্যাংক মনে করে, রিজার্ভ সংকট, কঠোর মুদ্রানীতি এবং ভঙ্গুর ব্যাংক খাতের কারণে দীর্ঘস্থায়ী ধাক্কা সামলানোর সক্ষমতা বাংলাদেশের কম। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবেন দরিদ্র আর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। আর এরকম একটি অবস্থায় দেশের অর্থনীতিবিদ এবং বিশ্বব্যাংকের পরামর্শ হচ্ছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দুর্নীতি ও অর্থ পাচার কঠোর হাতে দমন করা প্রয়োজন। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রকৃত সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে এবং ঢাকা কেন্দ্রিক উন্নয়ন থেকে বেরিয়ে এসে প্রান্তিক অঞ্চলগুলোতে বাজেট বরাদ্দ না বাড়ালে দেশের এই পাহাড় সম বৈষম্য ও দারিদ্র্যের হার কমানো সম্ভব নয়। বাজারে যখন মুরগির দাম এক বছরে 60% বাড়ে, রুই মাছ সাধারণের নাগালের বাইরে চলে যায়, তখন সংখ্যাগুলো আর শুধু পরিসংখ্যান থাকে না, সেগুলো হয়ে ওঠে কোটি মানুষের প্রতিদিনের সিদ্ধান্ত। কোথায় কাটছাট করব, কি খাবো আর ঠিক কি জীবন থেকে বাদ দিব। বিশ্বব্যাংকের হিসেব বলছে 12 লাখ মানুষ, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে আছে এক একটি পরিবার। অথচ এই বৈষম্য আর দারিদ্র্যের বিরুদ্ধে মাত্র 2 বছর আগে ছাত্র নাগরিকের জুলাই অভ্যুত্থান ঘটেছিল। এখন সেই বৈষম্য আর দারিদ্র্য দূর করার রাষ্ট্রীয় নীতি নিয়ে আমরা আসলে কতটা সিরিয়াস, নাকি কেবল যার যার ক্ষমতার ভাগ বাটোয়ারার পুরনো রাজনীতি নিয়েই আছি সবাই? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।